এই এপিসোডের শুরু হয় ৮০০ বাজির একটি সুন্দর দৃশ্য দেখানোর মাধ্যমে, যেখানে ওয়াংলিং আর শুন একসাথে সেটা উপভোগ করছিল। এখন তোমরা ভাবছো তারা সেখানে কিভাবে গেল? সেটাই জানার জন্য আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে শুন ওয়াংলিংকে তার সাথে পরের দিন ডেটে যাওয়ার জন্য জিজ্ঞেস করছিল, কিন্তু ওয়াংলিং তার কথাগুলো ইগনোর করছিল। অন্যদিকে আমরা দুইজন লোককে দেখি, এরা আসলে কন্ট্রাক্ট কিলার, আর এদের শুনকে মারার কন্ট্রাক্ট দেওয়া হয়েছে। কিন্তু তাদের কপাল খারাপ ছিল, ওয়াংলিং তাদের দেখে ফেলে এবং নিজের ম্যাজিক ব্যবহার করে শুটারকে ডিস্টার্ব করে দেয়, যার কারণে তারা শুনকে শুট করতে পারে না। এদিকে শুন হঠাৎ করেই জোরে ওয়াংলিংকে তার সাথে ডেটে যাওয়ার জন্য জিজ্ঞেস করে, যা শুনে আশেপাশে সব স্টুডেন্ট অবাক হয়ে যায়, আর বেচারা চেন তো কান্নায় শুরু করে দেয়। ঠিক তখনই টিচার ওয়াংলিংকে ডাক দেন, আর নিজের নাম শুনে সে উত্তর দেয় হ্যাঁ। কিন্তু এটা শুনে শুনের মনে হয় যে ওয়াংলিং তার সাথে ডেটে যাওয়ার জন্য হ্যাঁ বলেছে। অন্যদিকে শুটাররা তাদের বসকে জানায় যে আজ তারা শুনকে শুট করতে পারেনি, যার জবাবে বস বলে পরের বার আবার চেষ্টা করতে। এদিকে ওয়াংলিং টিচারের সাথে তার পেছনে যেতে শুরু করে, আর শুনও তার পিছু নেয়, কারণ তার মনে হচ্ছিল ওয়াংলিংও তাকে পছন্দ করে। যেহেতু শুন স্কুলের সবচেয়ে জনপ্রিয় মেয়ে ছিল, তাই স্টুডেন্টরা তার ছবি তুলতে শুরু করে এবং সোশ্যাল মিডিয়ায় ওয়াংলিং আর তার সম্পর্ক নিয়ে পোস্ট করতে থাকে, যা দেখতে দেখতেই ভাইরাল হয়ে যায়। আর কন্ট্রাক্ট কিলারদের বসও সেটা দেখে ফেলে। পরের সিনে আমরা ওয়াংলিংকে স্কুলের হেডমাস্টারের সামনে দেখি, যাকে আমরা এপিসোড 1-এ দেখেছিলাম। জয়ী ওয়াংলিংকে জিজ্ঞেস করে, তুমি কি সেই 6 বছরের বাচ্চা যে অনেক বছর আগে শুধু এক লাথিতে ডেমন কিংকে হারিয়েছিল? এই কথা শুনে ওয়াংলিং অবাক হয়ে যায় যে হেড স্যার কিভাবে জানে সেই বাচ্চা। কিন্তু সে কিছু বলার আগেই হেড স্যার হাঁটু গেড়ে বসে ওয়াংলিংকে মাস্টার বলে ডাকে। আসলে সে ওয়াংলিং এর পাওয়ার দেখে সে ফ্যান হয়ে গিয়েছিল, কিন্তু ওয়াংলিং এটা চাইছিল না, তাই সে স্মৃতি ভুলানোর ম্যাজিক ব্যবহার করে। তবে সে তার পাওয়ার মাত্র 50% ব্যবহার করে, কারণ যদি সে 100% পাওয়ার ব্যবহার করত তাহলে জয়ীর মেমোরি লসও হতে পারত। তাই সে শুধু 50% ব্যবহার করে। এরপর যখন ওয়াংলিং শান্তিতে নুডলস খাচ্ছিল, তখনই ফ্রগি সেখানে এসে তাকে শুটারদের ব্যাপারে জানায়, আর আমরা এখন থেকে তাকে ডগি ডাকবো। সে শুটারদের সুনকে টার্গেট করতে দেখেছিল। পরের দিন সকালে যখন ওয়াংলিং নিজের বাড়িতে ছিল, তখন সুন সেখানে এসে তাকে ডেটে যাওয়ার জন্য বলে, সেটাও ভয়ঙ্কর স্টাইলে। কিন্তু কিছুক্ষণ পর আমরা জানতে পারি এটা আসলে ওয়াংলিং এর স্বপ্ন ছিল। কিন্তু তার সেই স্বপ্ন সত্যি হয়ে যায় যখন সুন 80 জন বডিগার্ড নিয়ে ওয়াংলিং এর বাড়ির বাইরে অপেক্ষা করছিল। নিচে এসে যখন ওয়াংলিং ব্রেকফাস্ট করছিল, তখন সে ভাবছিল তার মা বাবা তাকে সুনের সাথে ডেটে যেতে জোর করবে না, কিন্তু ঠিক উল্টোটা হয়। কারণ কিছুক্ষণ পর তার মা বাবা বলে, তোমার কোনো মেয়েকে এভাবে অপেক্ষা করানো উচিত নয়। আর যখন সে তাদের কথা শুনছিল না, তখন তারা দুজন ওয়াংলিংকে বাড়ি থেকে বের করে দেয়। শেষ পর্যন্ত ওয়াংলিং সুনের সাথে যাওয়ার ছাড়া আর কোনো উপায় ছিল না। এছাড়াও সে সুনকে শুটারদের থেকে বাঁচাতেও চাচ্ছিল, আর সেই কারণেই সে তার সাথে যেতে রাজি হয়। এরপর তারা দুজন ডেটে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এরপর আমরা দেখি শুটাররা দূর থেকে তাদের উপর নজর রাখছিল। একই সময়ে তাদের বস বলে, তোমাদের কাছে এটাই শেষ সুযোগ ওদের শেষ করার, আর যদি এবারও না পারো তাহলে তোমাদের দুজনের খবর আছে। এদিকে শুন ওয়াংলিংকে একটা সুন্দর জায়গায় নিয়ে আসে, যেটা আসলে তার পরিবারের প্রপার্টি ছিল, আর তাদের অনুসরণ করতে করতে শুটাররাও সেখানে পৌঁছে যায়। তারা অলরেডি শুনের সব বডিগার্ডকে শেষ করে দিয়েছিল। এরপর আমরা দেখি যখন শুন আর ওয়াংলিং কথা বলছিল, তখন শুটারদের একজন তাদের দিকে গুলি চালায়, কিন্তু গুলিটা শুনের কাছে পৌঁছানোর আগেই ওয়াংলিং সেটা নিজের দাঁতে ধরে ফেলে। এরপর নিজের পাওয়ার ব্যবহার করে সে গুলিটাকে এত জোরে শুটারের দিকে ফেরত পাঠায় যে শুটারটা বাতাসে উড়ে যায়। এই সময় শুন ওয়াংলিং এর আসল পাওয়ার দেখে ফেলেছিল, তাই ওয়াংলিং তার ওপর স্মৃতি মুছে ফেলার স্পেল ব্যবহার করে। এরপর শুটাররা অনেকবার শুনকে মারার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই ওয়াংলিং মাঝখানে এসে তাদের অবস্থা খারাপ করে দিচ্ছিল, আর সাথে সাথে সে শুনের স্মৃতিও মুছে দিচ্ছিল, যেন তার কিছুই মনে না থাকে। এদিকে শুটাররা পুরো হতাশ হয়ে গিয়েছিল, কারণ তারা বুঝতেই পারছিল না তাদের সাথে কি হচ্ছে। এর পরের সিনে শুন ওয়াংলিংকে ফেরিস হুইলে চড়তে বলে, আর ওয়াং রাজি হয়ে যায় এই ভেবে যে এতে শুটারদের থেকে একটু মুক্তি পাওয়া যাবে। কিন্তু তারা উঠতেই শুটাররাও তাদের পেছনে ফেরিস হুইলে উঠে পড়ে। এইসব জো ই অর্থাৎ স্কুলের হেড স্যার দেখে ফেলেছিল। সে ওয়াংলিংকে মাস্টার মানছিল, আর নিজের মাস্টারকে বিপদে দেখে সে সাথে সাথে ইমমর্টাল হিরোজদের কল করে ডেকে আনে। এদিকে সুন আর ওয়াং নিজেদের কথায় ব্যস্ত ছিল। তখনই শুটাররা সেখানে এসে তাদের দুজনকে গান পয়েন্টে আটকে ফেলে। এসব দেখে সুন খুব ভয় পেয়ে যায়, কিন্তু ওয়াং শান্তভাবে বসেছিল। আসলে সে ভাবছিল শুটাররা আশায় তাকে আর শুনের বকবক শুনতে হবে না। এরপর সুন শুটারদের দেখে বুঝে যায় কে তাদের পাঠিয়েছে এবং কেন পাঠিয়েছে। তাই সে শুটারদের সামনে দাঁড়িয়ে বলে, তোমরা যদি আমাকে মারতেই চাও তাহলে মেরে ফেলো, কিন্তু আমার বন্ধুকে এখান থেকে নিরাপদে যেতে দাও। সুন এটা বলছিল কারণ তার জোর করেই ডেটে নিয়ে আসার কারণে ওয়াং এর জীবনও বিপদে পড়েছে। এসব দেখে শুটাররাও বুঝতে পারে যে শুন সত্যি সত্যি ওয়াংকে ভালোবাসতে শুরু করেছে, আর এসব ওয়াংও অনুভব করছিল।
তাই সে রাগে দাঁড়িয়ে যায় আর তার চোখ রাগে লাল হয়ে জ্বলতে থাকে। এটা দেখে শুটারদের ভয়েই অবস্থা খারাপ হয়ে যায়। এরপর ওয়াং নিজের ম্যাজিকের সাহায্যে তাদের দুজনকে বাতাসে ছুঁড়ে ফেলে দেয় আর জাদু দিয়ে তৈরি এক ফিনিক্স তাদের উপর ভয়ঙ্কর আক্রমণ চালায়। এরপর আমরা দেখি নিচ থেকে জয়ী এসব দেখছিল। ওয়াং এর ভয়ঙ্কর শক্তি দেখে সে বুঝে যায় যে ওয়াং কোনো সাধারণ ছেলে নয়, বরং তার কাছে অসীম শক্তি রয়েছে যেটা সে কখনো স্বপ্নেও ভাবেনি। এদিকে উপরে ফেরিস হুইলে শুন ওয়াং এর আসল শক্তি দেখে ফেলেছিল, কিন্তু এবার ওয়াং তার স্মৃতি মুছে দেয়নি, বরং সে শুনের কাছ থেকে প্রমিস নেয় যে সে এই ব্যাপারে কাউকে কিছু বলবে না। এই সিক্রেট শুধু তাদের দুজনের মাঝেই থাকবে, আর শুনও সেটা মেনে নেয়। এরপর তারা দুজন একসাথে ফায়ারওয়ার্কস উপভোগ করতে থাকে। পরের সিনে লেডি বসকে দেখানো হয়। এই সেই মহিলা যে আগের পর্বে শুনকে শেষ করে দেওয়ার জন্য দুজন লোক পাঠিয়েছিল, কিন্তু তারা মিশন সম্পূর্ণ করতে পারেনি বলে লেডি বস ভীষণ রেগেছিল। রাগের মাথায় সে নিজের একজন লোককেই মেরে ফেলে এবং শ্যাডো কিল অর্ডার জারি করে। এটা শুনে সেখানে থাকা একজন লোক বলে, শ্যাডো কিল অর্ডার তো নিচু স্তরের লোকদের জন্য ব্যবহার করা হয়, এখানে এর কোনো দরকার নেই। এ কথা শোনার পর লেডি বসের চোখ রাগে লাল হয়ে যায়। তাকে ওই অবস্থায় দেখে সবাই শ্যাডো কিল অর্ডার জারি করতে রাজি হয়ে যায়। এরপর আমাদের স্কুলের সিন দেখানো হয়, যেখানে আমরা একটি রোবোটিক ড্রোন দেখি। ওই ড্রোনের মাধ্যমেই লেডি বস তাদের উপর নজর রাখছিল, আর শুন পাগলের মতো পিছন থেকে ওয়াংকে ডাকছিল, কিন্তু ওয়াংলিং তাকে লাউয়ের মতো ইগনোর করে। কিছুক্ষণ পর গোহাও এবং চেন জিজ্ঞেস করে, গতকাল তোমাদের মধ্যে কিছু হয়েছিল নাকি? কারণ শুনের বডিগার্ডরা আমাদের চারদিক থেকে ঘিরে রেখেছে। তখন টিচার সেখানে এসে বলেন যে গতকাল যারা শুন আর ওয়াং এর উপর আক্রমণ করেছিল তারা আজও সক্রিয় আছে এবং স্কুলে হামলা করতে পারে। এটা শুনে শুন বলে, আমার তো এমন কিছুই মনে নেই। তখন জয়ী বলে, তোমার কিছু মনে নেই কারণ আমি গোপনে ওই লোকদের ধরে ফেলেছিলাম। এখানে আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে জানা যায় যে ওয়াং তার স্মৃতি ভোলানোর স্পেল ব্যবহার করেছিল এবং শুধু এটুকুই মনে রাখতে বলেছিল যে যারা শুনকে মারতে এসেছিল তাদের জয়ী খুঁজে বের করেছিল। এরপর জয়ী বলে যে তাদের নিরাপত্তার জন্য স্কুলের সিকিউরিটি অনেক কড়া করে দেওয়া হয়েছে। একই সঙ্গে সে তাদের শ্যাডো অর্গানাইজেশনের শ্যাডো কিল অর্ডার দেখায়, যেখানে যার নাম লেখা থাকে সে পরের দিনে সূর্য আর দেখতে পারে না। আর এবার সেখানে শুনের নাম লেখা ছিল। এটা দেখে শুন খুব ভয় পেয়ে যায়, কিন্তু জয়ী তাকে সান্ত্বনা দিয়ে বলে, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। এরপর জয়ী সবাইকে নিজের অফিসে নিয়ে যায়। যাওয়ার পথে সে বলে, স্কুলের নিরাপত্তা এতটাই কড়া যে আমাদের অনুমতি ছাড়া এখানে একটা মাছিও ঢুকতে পারবে না। ঠিক তখনই সেখানে একটি মাছি এসে যায়। জয়ী এর স্নাইপার টিম সঙ্গে সঙ্গে সেটাকে মেরে ফেলে। পরে দেখা যায় এটা আসলে সেই রোবোটিক ড্রোন যার মাধ্যমে লেডি বস তাদের উপর নজর রাখছিল। এখন লেডি বস তাদের সব কথাই শুনে ফেলেছিল, তাই সে সঙ্গে সঙ্গে শ্যাডো কিল অর্ডার কার্যকর করার নির্দেশ দেয়। এরপর স্কুলের মাটি ফেটে এক হ্যামারম্যান বেরিয়ে আসে। সে খুব সহজেই স্কুলে থাকা গার্ডদের শেষ করতে থাকে, ঠিক যেমন আমরা মশা মারি। এই সব কিছু ক্যামেরার মাধ্যমে জয়ী আর টিচার দেখছিল। এটা দেখে টিচার ওয়াং ও অন্যদের বলেন, যতক্ষণ আমি আর জয়ী এখানে আছি তোমাদের কিছু হবে না। কিন্তু ওরা চারজন সেখানে এমনভাবে বসেছিল যেন তারা পিকনিক করতে এসেছে। সবাই গ্রুপে একে অপরের সঙ্গে চ্যাটিং করছিল। তখন টিচার সেই গ্রুপেই মেসেজ করে তাদের পরিস্থিতি কেমন সেটি বলে। এরপর টিচার করিডোরে থাকা রয়্যাল গার্ডদের আক্রমণের কথা জানান। তখন তারা বলে, আমরা এলিট স্পোর্টস, কেউ আমাদের ওপর হামলা করার সাহস করবে না। কিন্তু ঠিক তখনই শ্যাডো কিল অর্ডারের দ্বিতীয় সদস্য গ্যাসম্যান তাদের উপর বিষাক্ত গ্যাস দিয়ে আক্রমণ করে। এটা দেখে তারা পালিয়ে যায়। এর মধ্যেই কেউ গ্যাসম্যানের দিকে গুলি চালায়, কিন্তু গ্যাসম্যান খুব সহজেই সেটা এড়িয়ে যায়। গুলিটা এত জোরে দেয়ালে লাগে যে পুরো দেয়াল বিস্ফোরিত হয়ে যায়। তবে পরে জানা যায় ওটা আসলে বন্দুকের গুলি নয়, বরং টিচার গ্যাসম্যানের দিকে সাধারণ চক ছুঁড়ে মেরেছিল। অন্যদিকে আমরা শ্যাডো কিল অর্ডারের আরও একজন মেম্বার ইনভিজিবল ম্যানকে দেখি। সে অদৃশ্য হয়ে জয়ীর কেবিনের ওপর দাঁড়িয়েছিল। এদিকে ওয়াং জানতে পারে যে নুডলসের ওপর অফার চলছে, তাই সে কিছু নুডলসের প্যাকেট অর্ডার করে, যা 15 মিনিটের মধ্যে। এটা দেখে রুমে থাকা সবাই অবাক হয়ে যায় যে এত বিপজ্জনক পরিস্থিতিতেও ওয়াংলিং নুডলসের কথা ভাবছে। ওদিকে গ্যাসম্যান তার অস্ত্র দিয়ে টিচারের ওপর একের পর এক আক্রমণ করতে থাকে, কিন্তু টিচার সহজেই সব আক্রমণ এড়িয়ে যাচ্ছিল। তবে পরের বার গ্যাসম্যান আক্রমণ করলে তার অস্ত্র বড় হয়ে টিচারকে ঘিরে ফেলে এবং সেখানে একটি বিশাল বিস্ফোরণ হয়। কিন্তু কিছুক্ষণ পর সে বুঝতে পারে যে টিচার তার এই আক্রমণও নিজের স্পিরিচুয়াল ফর্ম দিয়ে থামিয়ে দিয়েছে।
গেছে। এটা দেখে গ্যাসম্যান ভয় পেয়ে যায় এবং পয়জন গ্যাস ব্যবহার করে পালানোর চেষ্টা করে। অন্যদিকে ওয়াংয়ের কাছে নুডলসের প্যাকেট আসার মেসেজ আসে, তাই সে বাইরে ডেলিভারি নিতে যায়। এদিকে গ্যাসম্যান পালাতে গিয়ে হঠাৎ দরজায় ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। আর দরজা খুলেছিল আর কেউ নয়, আমাদের নায়ক, যে ডেলিভারি নিতে যাচ্ছিল। এরপর ওয়াং গ্যাসম্যানকে সরি বলে সেখান থেকে চলে যায়। ঠিক তখন টিচার সেখানে এসে গ্যাসম্যানকে বলে ক্লাস এখনো বাকি আছে। এটা শুনে গ্যাসম্যান আরও ভয় পেয়ে যায়। অন্যদিকে হ্যামারম্যান সব গার্ডকে শেষ করে চলে যাচ্ছিল। এমন সময় তার সামনে একটি কুকুর এসে দাঁড়ায়। দুজন প্রথমে রাগী চোখে একে অপরের দিকে তাকায়, কিন্তু পরে হ্যামারম্যানের কাছে কুকুরটাকে খুব কিউট লাগে, তাই সে তাকে ছুঁয়ে দেখে। কিন্তু সুযোগ পেয়েই কুকুরটা তার হাতে কামড় বসিয়ে দেয়। এটা দেখে হ্যামারম্যান তাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। তখন সে বুঝতে পারে যে কুকুরটি তার স্পিরিচুয়াল ফর্ম নিজের মধ্যে ট্রান্সফার করে নিয়েছে, যার কারণে সে বুড়ো হতে শুরু করে। আর তার স্পিরিচুয়াল ফোর্স পাওয়ার পর কুকুরটি অর্থাৎ ফ্রগি একটি জায়ান্ট ফ্রগে পরিণত হয়। সে হ্যামার উপর আক্রমণ করতে যাচ্ছিল। বুড়ো হওয়ার কারণে তখন হ্যামার পালাতে পারে না। জায়ান্ট ফ্রগ তার উপর আক্রমণ করে এবং সেখানে বিশাল বিস্ফোরণ হয়। এভাবেই সবাই মিলে শ্যাডো কিল অর্ডারের 2 সদস্যকে হারিয়ে দেয়। এখন শুধু ইনভিজিবল ম্যান বাকি ছিল। এরপর ওয়াং সেখানে আসে, যেখানে ইনভিজিবল ম্যান লুকিয়েছিল। ওয়াং বলে, তুমি এখানে? এটা শুনে ইনভিজিবল ম্যান ভয় পেয়ে যায়, কিন্তু পরে সে দেখে ওয়াং ডেলিভারি নিচ্ছে, তাই ভাবে ওয়াং হয়তো অন্য কারো সঙ্গে কথা বলছে। তখন ওয়াং বলে, না, আমি তোমার সঙ্গে গিয়ে কথা বলছিলাম, আর আমি তোমাকে দেখতে পাচ্ছি। এরপর ওয়াং আরও বলে যে শ্যাডো কিল অর্ডারের বাকি সব সদস্য ধরা পড়েছে, এখন শুধু তুমিই বাকি আছো। খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে তোমরা এই মিশনে ব্যর্থ হয়েছ। এটা শুনে ইনভিজিবল ম্যান ভীষণ রেগে যায় এবং নিজের সব শক্তি ব্যবহার করে ওয়াংয়ের ওপর আক্রমণ করে। এর ফলে বিশাল বিস্ফোরণ হয়, কিন্তু ওয়াংয়ের গায়ে একটি আঁচড়ও লাগে না। এটা দেখে ইনভিজিবল ম্যান হতবাক হয়ে যায় যে কারো স্পিরিচুয়াল ফোর্স এত ভয়ঙ্কর কিভাবে হতে পারে। এরপর জয়ী সেখানে আসে এবং ওয়াং তার ওপর স্মৃতি ভুলার আনার স্পেল ব্যবহার করে। সে বলে, সব লোককে আমি নয়, তুমিই হারিয়েছ, অর্থাৎ পুরো ক্রেডিট জয়ীকে দিয়ে দেয়। এরপর শুন আর চেন সেখানে আসে। তখন জয়ী বলে সে একটু দেরি করে ফেলেছে, কারণ ওয়াং তাদের হাতে আহত অবস্থায় পড়েছিল। এটা দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। বন্ধু কত সুন্দর অভিনয় করে। কিছুক্ষণ পর নিউজে দেখানো হয় যে জয়ী একাই শ্যাডো কিল অর্ডারের সব সদস্যকে শেষ করেছে। মানে ওয়াংলিং এর পাওয়ার এবারও গোপন থাকে। আর এভাবেই এপিসোডটি শেষ হয়ে যায়। গাইজ, এই সিরিজের পর আমি আরও ইন্টারেস্টিং অ্যানিমে সিরিজগুলো আনতে চলেছি, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।